কি বন্ধুরা সবাই ভালো আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি ভালো আছি। আজকে আমি অনলাইন ক্লাসে তোমাদের জন্য নিয়ে এসেছি ষষ্ঠ শ্রেণীর জীব সাধারণ বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় জীব জগৎ নিয়ে আমি আলোচনা করব। তো তোমরা সবাই আমার সাথে বই খাতা নিয়ে রেডি হও। তো বন্ধুরা, জীব জগৎ আমরা জানি যে পরিবেশের চারিদিকে বিভিন্ন রকম উপাদান ছড়িয়ে ছিটে আছে। যে পরিবেশের উপাদান হচ্ছে দুই রকম, একটা হচ্ছে জড় আর একটা হচ্ছে জীব। যে জড় উপাদানটা কি? যে জড় উপাদান হচ্ছে যাদের জীবন নেই তাদেরকে বলি আমরা জড় উপাদান, আর যাদের জীবন আছে তাদেরকে বলি আমরা জীব উপাদান। তাহলে দেখো, চারিদিকে আমরা গরু, ছাগল, হাঁস, মুরগি, তারপরে আমজাম, কাঁঠাল, তারপর বই, খাতা, চেয়ার, পেন্সিল সমস্ত উপাদান ছিটিয়ে আছে। তাহলে আমরা কি জানলাম যে জীবন যাদের নেই তাদের জড় বলি, আর যাদের জীবন আছে তাদের বলি জীব উপাদান। তো দেখো, তাহলে এখন এখানে দুটো চিত্র আছে। তাহলে এই যে একটা টেবিল, এই টেবিলটাকে তাহলে আমরা কি বলবো? জড় উপাদান পরিবেশের। আর এই টব গাছ, এটা কি বলবো? তাহলে এটা জীব উপাদান। তাহলে তোমরা কি বুঝতে পারছো যে জীব কোনগুলো, জড় কোনগুলো? তাহলে এখন জীবের যে বৈশিষ্ট্য, যে জীবের যে প্রধান বৈশিষ্ট্য কি কি তোমরা সেটা দেখো। জীবের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে 8 প্রকারে আছে। সেটা হচ্ছে চলন, খাদ্য গ্রহণ, প্রজনন, রেচন, অনুভূতি, শ্বাস প্রশ্বাস, বৃদ্ধি, অভিযোজন। এইগুলো হচ্ছে জীবের বৈশিষ্ট্য। তে প্রথমে আসি, চলনটা কি? চলন, এই যে জীব মাত্রই চলাফেরা করে। এই যে আমরা প্রাণী যারা চলাফেরা করি, এটা তো জীব, কিন্তু জড় কিন্তু চলাফেরা করতে পারে না। তো এখন দেখো, জীব চলাফেরা করে, যেমন তোমরা বলতে পারো উদ্ভিদ কি চলাফেরা করে? হ্যাঁ, উদ্ভিদও চলাফেরা করে। কিভাবে? উদ্ভিদ যখন বৃদ্ধি হয় তখন যে তার ডগা, এটা আমরা বৃদ্ধির সময় আমরা এই সঞ্চালনটা বুঝতে পারি। যে উদ্ভিদ বৃদ্ধি হয় তখনই উদ্ভিদের চলা, উদ্ভিদ এক স্থান থেকে এক স্থানে যেতে পারে না, কিন্তু তার যে চলনটা সেটা কিন্তু বোঝা যায় আর কি, যখন সে বৃদ্ধিপ্রাপ্ত হয়। তাহলে আমরা চলনটা বুঝলাম। এবার খাদ্য গ্রহণ, তা জীব মাত্রই খাদ্য গ্রহণ করে। আমরা এই যে আমাদের যে বিভিন্ন রকম জৈবিক আছে, আমরা যদি খাদ্য গ্রহণ না করি তাহলে আমরা তো আমাদের চলাফেরা করতে পারবো না। তাহলে প্রতিটা জীবই খাদ্য গ্রহণ করে থাকে এবং সেই শক্তিকে কাজে লাগিয়ে আমরা বিভিন্ন কাজকর্ম করে থাকি। যেমন এখন উদ্ভিদও কিন্তু খাদ্য গ্রহণ করে। কিভাবে করে? সে নিজে তার ভিতরে যে ক্লোরোফিল কণিকা আছে, সেই ক্ষুদ্রালোকের উপস্থিতি সে খাদ্য তৈরি করে, গ্লুকোজ, শর্করা জাতীয় খাদ্য তৈরি করে সে নিজে খায় এবং অপরকে দেয়। তো উদ্ভিদ সেভাবে তার নিজের খাদ্য নিজে তৈরি করে খাদ্য গ্রহণ করে থাকে। তাহলে খাদ্য গ্রহণ। প্রজননটা কি? প্রতিটা জীবেরই তার অনুরূপ একটা বংশধর তৈরি করার একটা প্রবণতা থাকে। যেমন প্রতিটা প্রাণী তার অনুরূপ একটা বংশধর তৈরি করে যায়, একটা প্রাণী আর একটা প্রাণীর সৃষ্টি হয় জীবের। আবার উদ্ভিদেও তার অনুরূপ একটি চারা গাছের জন্ম দিয়ে থাকে। এভাবে প্রজনন প্রক্রিয়া সম্পন্ন হয়। রেচন কি? রেচন হচ্ছে আমাদের যেমন আমরা প্রতিটা জীবেরই তার বর্জ্য পদার্থ দেহের থেকে নিষ্কাশিত হয়। যেমন কার্বন ডাই অক্সাইড, মূত্র, আমরা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে প্রতিটা জীব তার কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে। আবার ওদিকে মূত্র, সেটা হচ্ছে রেচন প্রক্রিয়ায় মূত্র দেহ থেকে নিষ্কাশিত হয়। এভাবে জীব মাত্রই তার দেহ থেকে তার অপ্রয়োজনীয় পদার্থটা নিষ্কাশিত করে থাকে। এটা হচ্ছে জীবের একটা বৈশিষ্ট্য। অনুভূতি কি? যখন প্রতিটা জীবেরই অনুভূতি শক্তি আছে। আমাদের যদি সুই ফুটানো হয় শরীরে, তাহলে আমাদের ছোঁয়া লাগলে একটুখানি সুই ফুটলে আমরা বুঝতে পারি যে আমার সুই ফুটছে। প্রতিটা জীবই তার অনুভূতি ব্যক্ত করতে পারে। সেরকম উদ্ভিদও কিন্তু পারে। কিভাবে? তুমি একটা লজ্জাপতি পাতা যদি ছুঁয়ে দাও, তাহলে দেখবা যে সাথে সাথে পাতাগুলো, সব পাতা বুঝে যায়। তার মানে কি? তাহলে উদ্ভিদের অনুভূতি শক্তি আছে। তাহলে জীব মাত্রেই অনুভূতি শক্তি আছে। এটা হচ্ছে জীবের বৈশিষ্ট্য। শ্বাস প্রশ্বাস কি? আমরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীব মাত্রই তার শ্বাস প্রশ্বাস কার্যক্রম চালিয়ে যায়। আমরা শরীরে অক্সিজেন গ্রহণ করি, কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি। এটা আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অব্যাহত চলবে। প্রতিটা প্রাণীর, প্রতিটা জীবেরই এটা চলবে, শ্বাস প্রশ্বাসটা। বৃদ্ধি, প্রতিটা জীবেরই বৃদ্ধি থাকে। প্রতিটা প্রাণী যেমন ছোট থেকে বড় হয়, আমরা যেমন ছোট থেকে বড় হয়েছি,
প্রতিটা গরু ছাগল তুমি দেখো, ওদিকে উদ্ভিদের ক্ষেত্রে দেখো ছোট চারা গাছ বড় হয়ে বিশাল বটবৃক্ষে পরিণত হয়। তাহলে প্রতিটা জীবেরই ছোট থেকে বড় হয়, তোমার জীব মাত্রই বৃদ্ধিপ্রাপ্ত হবে, কিন্তু জড়ও কিন্তু হয় না। জড় যেরকম থাকবে সেরকমই থেকে যাবে। এটা হচ্ছে জীবের বৈশিষ্ট্য, হচ্ছে বৃদ্ধি হওয়া। অভিযোজনটা কি? অভিযোজন হচ্ছে কি প্রতিকূল পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়া, এটা জীবের বৈশিষ্ট্য। যেমন অভিযোজন আমরা আমাদের যেমন একটা উদ্ভিদের কথা চিন্তা করি, একটা চারা গাছ যদি ছোট থেকে তুমি অন্য একটা পরিবেশে লাগাও, তাহলে সেই চারা গাছটা কি হয়, তুমি একটা গাছ এনে টপে লাগাইছো, আগে যেখানে ছিল সেখানে টপে ছিল না, কিন্তু যখন টপে লাগাচ্ছো তখন কিন্তু সে ওই টপে এসে কিন্তু সে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, তার মানে সেখানকার পরিবেশে সে খাপ খেয়ে নিয়ে গেছে। তাহলে কি, আবার এদিকে মানুষের ক্ষেত্রে চিন্তা করো, এখন যেমন আমাদের ঘর বাড়ি আছে, তারপরে খাদ্য গ্রহণ খাবার কোনো কিছু সমস্যা নেই, আমরা সহজে সেটা পেয়ে যাচ্ছি, যে আমাদের বসবাসের জায়গা আছে। কিন্তু এক সময় ছিল যে আদিম মানুষরা খুব কষ্ট করে জীবিকা নির্বাহ করছে, কিন্তু তখন তাদের কিন্তু হাতের নাগালে সব কিছু পেত না, সেভাবেই সেই পরিবেশে তারা কিন্তু টিকে ছিল। তাহলে জীব মাত্রই তার অভিযোজন ক্ষমতা আছে, এটা জীবের একটা বৈশিষ্ট্য। তাহলে আমরা জীবের প্রধান বৈশিষ্ট্যগুলি কি বুঝতে পেরেছি শিক্ষার্থী বন্ধুরা? আচ্ছা, এখন আমরা জীবের শ্রেণীকরণ নিয়ে একটু আলোচনা করি। সেটা হচ্ছে শ্রেণীকরণ হচ্ছে শ্রেণীকরণকে আমাদের এত যে উদ্ভিদ প্রাণীর জগৎ আছে তার ভিতরে দেখো, এগুলো যে যদি আমরা সব কিছু মনে রাখা সম্ভব নয়, এটা যদি শ্রেণীতে বিন্যস্ত করা হয় তাহলে এর মনে রাখা সহজ হয়। যেমন শ্রেণীকরণের এটা হচ্ছে 1978 সালে হুইটেকার এবং মার্গুলিস, এটা দুজন বিজ্ঞানী এই শ্রেণীকরণটা জীবের শ্রেণীকরণটা করে থাকেন। সেটা কি, সেটা হচ্ছে 5টি রাজ্যে ভাগ করে। এটা মনেরা, প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি, অ্যানিমেলিয়া, এই 5টি রাজ্যে ওনারা ভাগ করেন। তো প্রথমে হচ্ছে মনেরাটা কি, মনেরা হচ্ছে এই জীবরা হচ্ছে এককোষী, এদের নিউক্লিয়াস সুগঠিত থাকে না, হ্যাঁ, এরা দলবদ্ধভাবে বা এককভাবে বাস করতে পারে। যেমন রাইবোজোম, এদের উদাহরণ হচ্ছে রাইবোজোম। তারপরে আসে প্রোটিস্টা হচ্ছে কি, এরা হচ্ছে মনেরার থেকে একটু উন্নত, এদের নিউক্লিয়াস সুগঠিত, এরাও এককোষী প্রাণী, আর এরা দলবদ্ধ বা এককভাবে থাকতে পারে। যেমন এটা হচ্ছে অ্যামিবা, উদাহরণ হচ্ছে অ্যামিবা। এবার আসি ফানজাইটা কি, এরা হচ্ছে ছত্রাক জাতীয় উদ্ভিদ, এদের দেহে ক্লোরোফিল থাকে না। এরা উপরের 2টো রাজ্যের থেকে একটু উন্নত, কারণ এদের দেহে নিউক্লিয়াস সুগঠিত, এরা এককোষী বা বহুকোষী হতে পারে। এরা হচ্ছে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, যেহেতু দেহে ক্লোরোফিল নেই। এরা হচ্ছে পরভোজী, যেমন ইস্ট, তারপরে মাশরুম, এই জাতীয় জীবগুলো এই ফানজাইয়ের অন্তর্ভুক্ত। এবার আসি প্লান্টি হচ্ছে উদ্ভিদ। তো প্লান্টিটায় উপরের যে 3টা রাজ্য দেখলাম তার চেয়ে প্লান্টিটা হচ্ছে উন্নত। প্লান্টিটা হচ্ছে এরা এককোষী বা বহুকোষী হতে পারে। যেমন এদের দেহে ক্লোরোফিল থাকে বলে প্লাস্টিড থাকে, প্লাস্টিডের ভিতরে সবুজ কণিকা ক্লোরোফিল থাকে বলে এরা নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারে, এবং নিজেরা খাদ্য তৈরি করে, এবং এরা নিজের তৈরি করে এবং অপরকেও দিয়ে থাকে। হ্যাঁ, এই উদ্ভিদ জগৎ এই জন্যই এরা উন্নত, এদের হচ্ছে সুগঠিত নিউক্লিয়াস থাকে। হ্যাঁ, এই যেমন আম, জাম, কাঁঠাল, যত উদ্ভিদ আছে সব প্লান্টির অন্তর্ভুক্ত। এবার হচ্ছে অ্যানিমেলিয়া, এটা হচ্ছে প্রাণী জগৎ। উপরে যে 4টা জগৎ চলে তার চেয়ে সবচেয়ে উন্নত হচ্ছে অ্যানিমেলিয়া, প্রাণী জগৎ। এখানে এই প্রাণী জগৎটা কি, এই প্রাণীদের হচ্ছে অনেক প্রাণী, বেশিরভাগ প্রাণী নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, কারণ দেহে প্লাস্টিক নেই, সবুজ কণিকা নাই, তাই এরা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। এদেরকে আবার 2 ভাগে ভাগ করা হয়, মেরুদণ্ডী, অমেরুদণ্ডী। হ্যাঁ, এইভাবে ভাগ করা হয়। আর এরা নিউক্লিয়াস সুগঠিত অবশ্যই, আর উন্নত জীবনযাপন প্রায় করে থাকে। তো অ্যানিমেলিয়া পর্বে এখন যেমন মানুষ, গরু, ছাগল, হাঁস, মুরগি, এগুলো হচ্ছে অ্যানিমেলিয়া অন্তর্ভুক্ত। তো বন্ধুরা, আমরা দেখো, তাহলে আমরা শ্রেণীকরণের কী জানলাম, রাজ্য কি মনেরা, প্রোটিস্টা, তারপরে হচ্ছে প্রোটিস্টা, এখানে কি হচ্ছে প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি, অ্যানিমেলিয়া। তোমরা সবাই বুঝতে পেরেছো? তাহলে বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ঠিক আছে? আবার পরবর্তী ক্লাসে দেখা হবে, ঠিক আছে।